আসসালামু আলাইকুম। সিএমআই স্কুলের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়নের প্রথম পর্ব আজ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণগত রসায়ন। সেই চ্যাপ্টারে ঢুকলেই প্রথমেই যে টপিকটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণুর গঠন সম্পর্কিত একটা মডেল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এমন না যে পরমাণু রাদারফোর্ড আবিষ্কার করছেন যার ফলে তিনি একটা মডেল দিতে পারছেন, তা কিন্তু না। পরমাণু আবিষ্কার হওয়ার পিছনে বা পরমাণু ধারণার পিছনে প্রথমে যে কয়েকজন বিজ্ঞানীর নাম না উচ্চারণ করলেই নয়, সেই বিজ্ঞানীগুলোর নাম হচ্ছে ডেমোক্রিটাস, তারপর অ্যারিস্টটল, নিউটন, জন ডাল্টন, রাদারফোর্ড এবং ফাইনালি নিলস বোর। আরও অনেক বিজ্ঞানী এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এই কয়েকজন বিজ্ঞানী। তো পরমাণু মডেল সম্পর্কিত পড়াশোনা যাওয়ার আগে দেখা দরকার পরমাণুর ধারণাটা প্রথম কে দেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 460 সালের দিকে বিজ্ঞানী ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থ একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম তিনি প্রথম রাখেন অ্যাটম। অর্থাৎ আমরা যে অ্যাটম মানে পরমাণুকে চিনে থাকি, সেই অ্যাটম নামকরণটা প্রথম তিনিই করছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। ডেমোক্রিটাসের সাথে আরেকজন বিজ্ঞানী ছিলেন লুসিপাস, তার নামও উল্লেখযোগ্য আছে, তার নামও একই সাথে স্মরণযোগ্য। ডেমোক্রিটাস যখন এই ধারণাটা দেন তখন এইটা নিয়ে খুব বেশি একটা হইচই ছিল না, কারণ এটা মানুষের কাছে খুব আজব একটা তথ্য মনে হলো যে এটা কেমন কথা, পরমাণু এই যে পদার্থগুলো আমরা দেখতে পাই তার ভিতর নাকি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, এটা মানুষ বিশ্বাসই করতে চায়নি। বিশ্বাস তো করতে চায়নি, তারও 100 বছর পর বিজ্ঞানী অ্যারিস্টটল ডেমোক্রিটাসের এই ধারণাটাকে সম্পূর্ণ উল্টে দেন। উনি বলেন যে পদার্থ এরকম কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত নয়, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কোনো কণা দ্বারা গঠিত নয়, বরং প্রত্যেকটা পদার্থই হচ্ছে অবিচ্ছিন্ন। মনে করো এই যে একটা মার্কার, এই মার্কারটা নাকি সম্পূর্ণ অবিচ্ছিন্ন একটা পদার্থ দ্বারা তৈরি। এখন অ্যারিস্টটল যেহেতু অনেক নামকরা একজন বিজ্ঞানী ছিলেন, জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে অ্যারিস্টটলের অবদান নাই। মানব সভ্যতা ধরেই নিয়েছিল যে পরমাণু বা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা বলতে আসলে কিছু নাই। অ্যারিস্টটল যেহেতু বলছে যে প্রত্যেকটা পদার্থ অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্নভাবেই যে কোনো পদার্থ থাকবে, তার মানে এই কথাটাই সঠিক এবং সেই ধারণাটাই স্টাবলিশ হয় এবং সেভাবেই যুগের পর যুগ, বছরের পর বছর সেই ধারণাটাই প্রতিষ্ঠিত ছিল। কিন্তু 1700 শতাব্দীর দিকে, সপ্তদশ শতাব্দীর দিকে বিজ্ঞানী নিউটন এসে বলেন যে না, ডেমোক্রিটাসই সঠিক ছিলেন। তিনি ডেমোক্রিটাসের সেই ধারণাটাকে সাপোর্ট করেন যে না, পদার্থ আসলেই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কিন্তু নিউটনের আসলে থিসিস যেহেতু এই পরমাণু তত্ত্ব নিয়ে ছিল না, সেক্ষেত্রে উনি জাস্ট তত্ত্বটাকে সাপোর্ট করছিলেন, সেখানে আর কোনো প্রমাণের বিষয়ে তিনি যাননি। এরপর প্রায় 150-200 বছর পর বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে, রিমেম্বার 1803 সালে জন ডাল্টন নামক একজন স্কুল শিক্ষক এবং পাশাপাশি বিজ্ঞানী, তিনি ডেমোক্রিটাসের এবং নিউটনের সমর্থিত সেই তথ্য যে পরমাণু পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত বা পরমাণু দ্বারা গঠিত, সেই তত্ত্বটা তিনি আবার পুনরায় প্রতিষ্ঠিত করেন এবং প্রমাণ করে দেখান যে আসলেই পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা অবিভাজ্য কণা দ্বারা গঠিত। কিন্তু তার থিওরিতে পরমাণু পর্যন্ত সীমাবদ্ধ ছিল, যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরমাণু, সেটা আর বিভাজ্য নয়, সেটাকে আর ভাগ করা যাবে না, এর ভিতরে বা এটি আর কোনো কিছু দ্বারা গঠিত নয়। এই ধারণাটা অনেক শক্তপোক্ত একটা ধারণা ছিল, যেহেতু তিনি প্রমাণ করতে পারছিলেন যে আসলেই প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটাকে আমরা পরমাণু বলে থাকি। এই কারণে, এই তথ্যের কারণেই মূলত জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয়। বিজ্ঞান কখনো থেমে থাকে না। জন ডাল্টন প্রমাণ করে দেখাতে পারছেন জন্যই যে এর ভিতর আর কিছু নেই, তা হতে পারে না। এটা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চললো, আরও গবেষণা চললো যে পরমাণুর ভিতরে আরও কিছু আছে কিনা, পরমাণু কোনো কিছু দ্বারা তৈরি কিনা। পরবর্তীতে 1886 সালে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন, অর্থাৎ একটা ধনাত্মক রশ্মি আবিষ্কার করেন, যার নাম তিনি দিয়েছিলেন প্রোটন। এবং 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন তথা ঋণাত্মক একটা ক্যাথোড নলে ঋণাত্মক একটা রশ্মি আবিষ্কার করেন, যেটার নাম তিনি দেন ইলেকট্রন। এই যে প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কার হলো, আরও পরে 1932 সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল বিজ্ঞানী চ্যাডউইকের মাধ্যমে। এবং
এই তিনটা কণিকা ছাড়াও আরও 200 রকমের অস্থায়ী মূল কণিকা আছে, যেই অস্থায়ী কণিকা এবং এই তিনটা মূল কণিকার মাধ্যমে পরমাণু গঠিত আছে। তার মানে পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে এবং স্থায়ী মূল কণিকাগুলো ছাড়াও আরও কিছু অস্থায়ী মূল কণিকা আছে, যেমন পজিট্রন, নিউট্রিনো, মেসন, এরকম অনেকগুলো অস্থায়ী মূল কণিকা আছে। তো মূল কথাটা দাঁড়ালো এটাই যে পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ধরনের কণিকাও আছে। তার মানে পরমাণু কোনো কিছু দ্বারা গঠিত। এই তথ্যটা প্রমাণ করে দেখান বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি প্রথম পরমাণুর ভিতরে কি কি আছে, এই যে প্রোটন, নিউট্রন, এগুলো কিভাবে আছে না আছে সেটা প্রমাণ করে দেখান। প্রথম স্টেপ ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের। যদিও অনেক ক্ষেত্রে মনে করা হয় রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছেন, কথাটা অনেকখানি সত্য আবার অনেকখানি মিথ্যা। প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টাইন নামক একজন বিজ্ঞানী। এবং রাদারফোর্ড যখন এই পরমাণুর ভিতর কি কি আছে না আছে, কিভাবে আছে, সেরকম একটা পরমাণু মডেল দাঁড় করালেন, তারপরে সেইটাকে আরও ভালোভাবে উৎকৃষ্টভাবে উপস্থাপন করেন বিজ্ঞানী নিলস বোর। এদের অবদান পরমাণু মডেলে অনস্বীকার্য। পরমাণুর উৎপত্তি থেকে পরমাণুর একটা স্পষ্ট গঠন পর্যন্ত এই কয়েকজন বিজ্ঞানীর নাম আমাদের স্মরণ রাখতে হবে। আমরা এখন চলে যাব বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো আছে সেগুলো কিভাবে আছে, উনি কিভাবে শিওর হলেন যে কিভাবে ইলেকট্রন আছে, কিভাবে প্রোটন আছে বা কিভাবে কি আছে, সেইটা আমরা এখন রাদারফোর্ডের কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এইটা বের করেছিলেন সেইটাই আমরা এখন দেখব। তো রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার জন্য যে পরীক্ষাটা তিনি করেছিলেন সেই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট তথা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এইখানে মূলত আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, যার মাধ্যমে তিনি পরমাণু মডেল দাঁড় করতে পারছিলেন, সেই পরীক্ষাটার একটা চিত্র অঙ্কন করা হয়েছে। এখানে খেয়াল করো, প্রথম ডান দিক থেকে শুরু করা যাক। একদম ডান দিকে আছে একটা জিঙ্ক সালফাইডের স্ক্রিন, যেটা হচ্ছে অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে ভিতরের দিকে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। তাতে হবে কি, তাতে হবে যেটা এর মধ্যে যদি কোনো ফোটন কণা বা আলো পড়ে, সে সেই ফোটন কণাকে শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, যার ফলে আমরা দেখতে পাই যে এই স্ক্রিনের মধ্যে কোনো কিছু একটা বা ফোটন বা আলো এরকম কিছু একটা পড়েছে। তার মানে সে অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টি করবে। এরপরে এই পরীক্ষার মূল যে এলিমেন্টটা সেটা হচ্ছে একটা গোল্ড ফয়েল, যেটার থিকনেস হচ্ছে 400 ন্যানোমিটার। খুব স্লাইস একটা স্বর্ণের পাত নিয়েছিলেন। কেন স্বর্ণের পাত? কারণ স্বর্ণ অনেক স্টেবল একটা পদার্থ এবং খুব নমনীয়। এই কারণে গোল্ডের 400 ন্যানোমিটার এরকম সাইজের স্লাইস পাওয়া সম্ভব। অন্য যে কোনো কিছু, যে কোনো একটা ধাতু তুমি নিবা যার এত ছোট পাত নিয়ে পরীক্ষা করা হয়তো বা যেত না, কিন্তু স্বর্ণ যেহেতু অনেক স্টেবল এবং নমনীয়, সেই কারণে এত পাতলা স্লাইসের একটা গোল্ড ফয়েল নেওয়া সম্ভব, এই পরীক্ষা করার জন্য উপযুক্ত ছিল। এটা হচ্ছে গোল্ড ফয়েল। থার্ড নাম্বার যে এলিমেন্টটা এখানে আছে সেটা হচ্ছে একটা লেড চেম্বার, যাকে বাংলায় বলা হয় লেড প্রকোষ্ঠ। এই লেড প্রকোষ্ঠর কাজ কি? এই লেড প্রকোষ্ঠর কাজ হচ্ছে এইখানে সে একটা আলফা পার্টিকেল জেনারেটরকে হোল্ড করে রাখবে। অর্থাৎ ওর ভিতরে একটা আলফা পার্টিকেল জেনারেটর থাকবে। আলফা পার্টিকেল জেনারেটর কথাটার মানে কি? মানে হচ্ছে আমাদের এই রাদারফোর্ডের এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা মূলত আলফা পার্টিকেল দ্বারা তৈরি করা, আলফা পার্টিকেল দ্বারা করা। এইখানে আলফা পার্টিকেল জেনারেট করবে এরকম এলিমেন্ট হচ্ছে যেমন রেডিয়াম বা থোরিয়াম বা পোলেনিয়াম। এই ধরনের যে পরমাণুগুলো আছে এরা স্বতঃস্ফূর্তভাবে আলফা পার্টিকেল জেনারেট করতে পারে, অর্থাৎ আলফা কণাকে প্রডিউস করতে পারে পরীক্ষার জন্য। এই ধরনের পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বের হয়, এটাই হচ্ছে মূল কথা। তো এই আলফা পার্টিকেল যে বের হবে এটাকে ধরে রাখার জন্য এরকম একটা লেড চেম্বার রাখা হয়েছে। সেই লেড চেম্বারের একটা দরজা আছে, এরকম দরজা তথা ছিদ্র যেটাই বলি না কেন, এই ছিদ্র দিয়ে এই যে রেডিয়াম বা থোরিয়াম যেই সোর্সই আমরা এখানে নেই না কেন, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে যে আলফা পার্টিকেল বের হবে সে আলফা পার্টিকেল এই দরজা দিয়ে বের হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে আলফা পার্টিকেল কি জিনিস, কেন আমরা আলফা পার্টিকেল নিচ্ছি? কারণ হচ্ছে আলফা পার্টিকেল এটা মূলত একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেটার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে যদি
আলফা পার্টিকেল জেনারেট করতে পারে এরকম কোনো একটা পদার্থ থেকে আলফা পার্টিকেল তথা আলফা কণা নেওয়া হয়, সেখানে তো ধনাত্মক চার্জেই মূলত ফ্লো করানো হলো। ধনাত্মক চার্জ ফ্লো করানো হলো। এখন যদি আমাদের এখানে যদি আমরা সেই চার্জের বিকর্ষণ পাই তাহলে আমরা বুঝবো সেখানে ধনাত্মক চার্জ আছে, যদি আমরা আকর্ষণ পাই তাহলে বুঝবো সেখানে ঋণাত্মক চার্জ আছে। তার মানে একটা চার্জ মূলত নেওয়ার জন্য এই আলফা পার্টিকেল জেনারেটরটাকে নেওয়া হলো। এখন আমরা আসি মূল এক্সপেরিমেন্টে। এখানে যেটা হয় যে এই যে জিঙ্ক সালফাইডের গোলাকার স্ক্রিনটা আছে, এটার ভেতরের সাইডটা হচ্ছে জিঙ্ক সালফাইড দ্বারা কিন্তু আস্তরণ দেওয়া আছে, প্রলেপিত করা আছে। এখন যদি এইখান থেকে বের হওয়া আলফা পার্টিকেলগুলো এইরকম রাস্তা ধরে এই সোনার পাতের উপর যে পড়ে, তিনি দেখলেন পাতের ঠিক অপোজিটে একটা বড় জায়গা জুড়ে খুব গাঢ় একটা কালার পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেখানে আলোটা অনেক পুঞ্জীভূতর মতো মনে হয়। অর্থাৎ বেশিরভাগ আলফা কণা যে এদিক দিয়ে সোজা পাস হয়ে চলে গিয়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ। এরপর তিনি দেখলেন যে এই যে গাঢ় অঞ্চলটা, এর বাইরেও কম গাঢ় কিছু অঞ্চল পাওয়া যাচ্ছে এইটার প্যারালেলি। এখন খেয়াল করো, এখানে আরো কিছু রেখা দেখা যাচ্ছে, এইরকম কিছু রেখা দেখা যাচ্ছে। এগুলো তো আমরা বুঝলাম যে সোনার পাতকে ভেদ করে চলে গিয়েছিল এই আলফা কণাগুলো। তাহলে এই দিকের রেখাগুলো কি মিন করে? তিনি দেখলেন যে এইদিকেও কিছুটা আলোকচ্ছটা দেখা যাচ্ছে, এদিকেও কিছুটা আলো দেখা যাচ্ছে। হতে পারে ইন্টেন্সিটি এখানকার তুলনায় কম, কিন্তু তিনি দেখলেন যে জিঙ্ক সালফাইড স্ক্রিনের এদিকেও কিছুটা প্রতিপ্রভাব সৃষ্টি হচ্ছে, অল্প পরিমাণে হলেও। তাহলে আমরা যদি এই যে স্বর্ণের পাত বা গোল্ড ফয়েলটা ছিল সেখানকার যে কোনো একটা পরমাণুকে এখানে উপস্থাপন করি, যে এখানে অসংখ্য কোটি কোটি পরমাণু আছে, তার মধ্য থেকে একটা পরমাণুকে যদি আমরা এখানে উপস্থাপন করি, এখানে তো কোটি কোটি আলফা কণা সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা একটা পরমাণু নিয়েছি, একটা পরমাণু যে নিলাম, প্রথমে দেখতে পাচ্ছ পরমাণুটাকে গোলাকার শেপ মনে করা হয়েছে। প্রশ্ন হতে পারে যে গোলাকার শেপ কেন? আমরা কি চাইলে পরমাণুটাকে এরকম বর্গাকার বা আয়তকার বা সামান্তরিক অন্য কোনো আকৃতিতে নিতে পারতাম? না, আমরা গোলাকার শেপই নেব। এই গোলাকার শেপের ধারণাটা প্রথমে ডেমোক্রিটাসই দিয়েছিলেন, কিন্তু রাদারফোর্ড ধরেই নিয়েছেন এটা গোলাকার। কারণ কি? কারণ তোমরা একটা চিন্তা করে দেখবা, ন্যাচারালি প্রডিউস যে কোনো কিছুই গোলাকার হয়, বেশিরভাগ কিছুই গোলাকার হয়। কথাটা একটু কিরকম লাগলো চিন্তা করে দেখো। আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই যে গ্রহ নক্ষত্রগুলো আছে, এগুলো কি আকৃতির হয়? বেশিরভাগই দেখবা গোলাকার আকৃতির হয়। ইনফ্যাক্ট যখন বৃষ্টির পানি পড়ে সেগুলো কিন্তু গোলাকার ফোঁটা হিসেবেই থাকে। আমরা যখন পানিকে উপরের দিকে ছুঁড়ে মারি তখন দেখা যাবে সেখানে ন্যাচারালি পানিগুলো গোলাকার শেপ হয়ে যাচ্ছে। এই গোলাকার শেপ হওয়ার কারণ কি? ন্যাচারালি কেন গোলাকার শেপ হয়? কারণ গোলাকার শেপ যে কোনো কিছুর সারফেস টেনশন সব থেকে কম থাকে। সারফেস টেনশন কথাটার মানে কি? গোলাকার যে কোনো কিছু সব থেকে কম আয়তন দখল করে। কম আয়তন দখল করে তার মানে হচ্ছে সে কম শক্তিও খরচ করে। কম শক্তি খরচ করা মানে হচ্ছে সারফেস টেনশন তার কম। শক্তি খরচ করা কথাটার মানে হচ্ছে সে বেশি স্ট্যাবল হয়। চিন্তা করে দেখো, আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের শক্তি বেশি খরচ হয়, এই কারণে দাঁড়িয়ে থাকতে আমাদের অস্বস্তি লাগে। কিন্তু আমরা যদি বসে থাকি আমাদের শক্তি কম খরচ হয়, যার কারণে আমরা বসে থাকতে বেশি কমফোর্ট ফিল করি। এটাই হচ্ছে সারফেস টেনশনের মূল কথা, যে যত কম শক্তি খরচ করবে সে তত বেশি স্ট্যাবল হবে। গোলাকার যে কোনো কিছুই যেহেতু কম আয়তন দখল করে, সেক্ষেত্রে এইটার সারফেস টেনশন অনেক কম হয়, যার কারণে বেশি স্ট্যাবল হয়। এই কারণে প্রকৃতিগতভাবেই বেশি পদার্থই গোলাকার হয়ে থাকে। এই কারণে আমরা পরমাণুকে এখানে গোলাকার চিন্তা করেছি। ইনফ্যাক্ট পরমাণু আসলেই গোলাকার। এখন আসি মূল কথায়। পরমাণু, সোনার পাত থেকে একটা পরমাণুকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে মূলত এই আলফা কণাগুলো কিভাবে যায় সেটাই আমাদের এখানে দেখার বিষয়। খেয়াল করো, এই যে রেড কালারের লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো মূলত আলফা কণার প্রবাহ। আলফা কণা এরকম পরমাণুকে ভেদ করে এরকম ভাবে চলে যায়। এখন সোনার পাতের অপোজিটে এরকম গ্রেট ইন্টেন্সিটি দেখে তিনি শিওর হলেন যে পরমাণুর ভেতরের অধিকাংশ স্থানই ফাঁকা, যার কারণে আলফা কণা এগুলোকে ভেদ করে চলে যায় জন্যই এদিকে অনেক বেশি গাঢ় লাইট পাওয়া যায়। এরপরে তিনি দেখলেন এই যে সাইডে যে আলোগুলো পাওয়া যাচ্ছে, সাইডে যে প্রতিপ্রভা বা অনুপ্রভাগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কেন হয়?
এগুলো তো হওয়ার কথা ছিল না, কারণ এই প্যারালালি গেলে সর্বোচ্চ এখান থেকে এইখান পর্যন্ত আলোকিত হইতে পারে। কিন্তু এইদিকে কেন আলোকিত হয়, তার কারণ কি ছিল? তার কারণ হচ্ছে যে যখন কোনো আলফা পার্টিকেল এদিকে যায়, এখানে এমন কিছু একটা আছে যার কারণে সে সেখানে ধাক্কা খেয়ে, সেখানে বাড়ি খেয়ে এদিকে 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 যে কোনো দিকে চলে যায়। এই যে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে, এটাই এখানকার মূল পয়েন্ট। ধাক্কা খেয়ে চলে যাচ্ছে, কিছু কিছু আলফা পার্টিকেল ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে চলে যাচ্ছে, যার কারণে দিক পরিবর্তন করে এই দিকে এদিকেও আলোর প্রতিপ্রভা পাওয়া যাচ্ছে। এবং তিনি এই ইন্টেন্সিটি পরীক্ষা নিরীক্ষা করে চিন্তা করে দেখলেন যে এইখানে নিশ্চয়ই কিছু কিছু পার্টিকেল আছে যারা এইখানকার ওই কিছু একটা যে আছে সেখানে ধাক্কা খেয়ে পুনরায় ব্যাক করে চলে আসে। এবং বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা নিরীক্ষা করে বের করেন যে প্রতি 20,000 আলফা পার্টিকেলের মধ্যে একটা আলফা পার্টিকেল বিপরীত দিকে ফেরত আসে ওই কিছু একটার মধ্যে ধাক্কা খেয়ে। তাহলে এখানে মূলত তিনি তিনটা পর্যবেক্ষণ করেন। একটা হচ্ছে বেশিরভাগ আলফা পার্টিকেল সোজাসুজি ভেদ করে চলে যায়, যেটা পরিমাণ হচ্ছে অলমোস্ট 99.99%, অলমোস্ট সব। কিছু আছে দিক পরিবর্তন করে, এবং প্রতি 20,000-এ একটা আলফা পার্টিকেল যে কিনা পুনরায় ব্যাক হয়ে নিজের পথে নিজে ফেরত আসে। তার মানে এখান থেকে তিনি কিছু হাইপোথিসিস বের করেন। বিজ্ঞানী রাদারফোর্ডের এই পরীক্ষা নিরীক্ষা থেকে হাইপোথিসিস কি ছিল, তিনি কি সিদ্ধান্তে উপনীত হলেন? তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এই যে পরমাণু আছে সেই পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, অর্থাৎ 99.99% পার্টিকেল যেহেতু সোজাসুজি চলে গিয়েছে, এই কারণে তিনি বেশিরভাগ স্থানই ফাঁকা, এইটা সিদ্ধান্তে উপনীত হলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি বুঝতে পারলেন যে ভিতরে এমন একটা কিছু আছে যেটা এই আলফা পার্টিকেলকে ব্যাক করতে বাধ্য করে। তার মানে সেটা নিশ্চয়ই খুব ভারী একটা কিছু, খুব ভারী একটা বস্তু আছে। সেই বস্তুটার নাম তিনি দেন নিউক্লিয়াস। এবং তিনি বলেন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এই পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত আছে, অর্থাৎ নিউক্লিয়াসটাই পরমাণুর সমস্ত ভরকে রিপ্রেজেন্ট করে। কথাটা একটু কেমন লাগলো? মনে হতে পারে এই যে নিউক্লিয়াস সে তো আছেই, এর মধ্যে তো ইলেকট্রনও আছিল, এখানে তো ইলেকট্রনও আছে, সেই ইলেকট্রনের মধ্যেও তো আলফা পার্টিকেলগুলো ধাক্কা খাইতে পারতো, কিন্তু আসলে সেটা হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই যে আলফা কণা সেটা ইলেকট্রনের তুলনায় 7,000 গুণ বেশি ভারী, যার কারণে এই আলফা কণাকে বাধা দেওয়ার কোনো শক্তিই থাকে না ইলেকট্রনের। এই কারণে আলফা কণা সরাসরি ভেদ করে চলে যায়। সুতরাং আলফা কণার তুলনায় ইলেকট্রন যেহেতু অনেক অনেক পাতলা, সেক্ষেত্রে আর আলফা কণাকে যেহেতু এই ভারী বস্তুটা ব্যাক করাতে বাধ্য করে, তার মানে বোঝা যাচ্ছে ইলেকট্রনের ভর আসলেই এখানে নগণ্য। পরমাণুর সমস্ত ভর আসলে এই যে ভারী বস্তুটা আছে বা নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। এই যে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন, এটা কোন ধরনের নিউক্লিয়াস? এটা হচ্ছে নন লিভিং নিউক্লিয়াস। নন লিভিং নিউক্লিয়াস কথাটা মানে হচ্ছে জড় নিউক্লিয়াস। নিউক্লিয়াস 2 প্রকার। এটা হচ্ছে জৈব নিউক্লিয়াস অর্থাৎ লিভিং নিউক্লিয়াস, যেটা আমাদের মানব শরীরে থাকে, কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। এবং এই যে নিউক্লিয়াস পরমাণু, সেই পরমাণুর ভিতরকার নিউক্লিয়াস হচ্ছে জড় নিউক্লিয়াস। এরপরে 3 নম্বর হাইপোথিসিস কি ছিল? তিনি বলেছেন যেহেতু আলফা পার্টিকেলকে বিকর্ষণ করে এই যে ভারী বস্তুটা বা নিউক্লিয়াস, সেক্ষেত্রে আলফা পার্টিকেল যেহেতু ধনাত্মক চার্জযুক্ত এবং ভারী বস্তুটা যেহেতু ওই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটাকে বিকর্ষণ করেছে, তার মানে ওই ভারী বস্তুটাও ধনাত্মক চার্জযুক্ত। তার মানে উনি সিদ্ধান্ত নিলেন ভারী বস্তুটা মূলত ধনাত্মক চার্জযুক্ত। এবং এই যে ধনাত্মক চার্জযুক্ত, এমনি এখান থেকে এটাও শিওর হলেন যে এই যে ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের ঋণাত্মক চার্জ এটা সমান হবে। কারণ যদি সমান না হতো তাহলে পরমাণুগুলো চার্জ সম্পন্ন হতো, ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জযুক্ত হতো। চার্জযুক্ত যদি হইতো আমরা নিজেরাই বিদ্যুতায়িত থাকতাম, আমরা মানুষ বিদ্যুতায়িত থাকতাম, বা যে কোনো পার্টিকেল বিদ্যুতায়িত থাকতো। কিন্তু আসলে কি তাই হয়? কখনোই না। কোনো পরমাণুই বিদ্যুতায়িত না, কোনো নিরপেক্ষ পরমাণু বিদ্যুতায়িত না, তার মানে সেখানে কোনো চার্জ নাই। যেহেতু ভারী বস্তুটা ধনাত্মক চার্জযুক্ত, তার মানে নিশ্চয়ই যতগুলো ইলেকট্রন আছে সবগুলো চার্জ ওই ধনাত্মক চার্জের সমান হবে, তবেই না পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ হবে। এটা হচ্ছে তার 4 নম্বর হাইপোথিসিস। এবং 5 নম্বর হাইপোথিসিসটা হচ্ছে এই যে ভারী বস্তু বা নিউক্লিয়াসটা, সেটা যেহেতু
মাত্র 0.001% তথা 20,000-এর মধ্যে একটা মাত্র আলফা পার্টিকেলকে রিপালস করতে বাধ্য করে, বিকর্ষণ করে। সেক্ষেত্রে বোঝা যায় যে এই নিউক্লিয়াসের ব্যাস বা আয়তন পুরো পরমাণুর ব্যাস বা আয়তনের তুলনায় অনেক অনেক নগণ্য হবে, অর্থাৎ নগণ্য আয়তন বা নগণ্য সাইজের একটা নিউক্লিয়াস এখান থেকে পাওয়া যাবে। এই যে 5টা সিদ্ধান্তে তিনি উপনীত হলেন, এই সিদ্ধান্ত যে 5টাই পয়েন্ট তা না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে 5টার জায়গায় কোথাও 7টা, কোথাও 4টা, কোথাও 6টা, এরকম করে সিদ্ধান্ত পয়েন্ট আউট করা আছে। যদি রাদারফোর্ডের পরীক্ষার সিদ্ধান্তগুলো লিখতে বলা হয়, আমরা এই রকম 5টা পয়েন্ট সুন্দর মতন সাজিয়ে লিখলেই হয়ে যাবে। এখন আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে। উনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করলেন, যে পর্যবেক্ষণগুলো করলেন, যে সিদ্ধান্তে উপনীত হলেন, সেখান থেকে তিনি এখন জার্নালে প্রকাশ করার মতন কয়েকটা পয়েন্টে তিনি এই পরমাণু মডেলটাকে উপস্থাপন করেন। তার পরমাণু মডেলের মূল কথাগুলো কি ছিল? মূল কথাগুলো ছিল ওই যে সিদ্ধান্ত যেগুলো ছিল যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং পরমাণুর সমস্ত ভর একটা ভারী বস্তু তথা নিউক্লিয়াসের মধ্যে পঞ্জীভূত থাকে। তার প্রথম পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াসের যে ধারণাটা তিনি দেন সেইটাই মূলত হচ্ছে এখানকার কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এই যে চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ বলে যে কথাটা, এটাও তিনি মডেলে উপস্থাপন করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি এই যে পরমাণু মডেলটা, এই যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে সৌরজগতের সাথে তুলনা করেন। সৌরজগতের সাথে তুলনা করার জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্য নাম হচ্ছে প্ল্যানেটারি মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল, এইরকম বিভিন্ন নাম আছে। সৌরজগতের সাথে তিনি এই পরমাণু মডেলের তুলনা করেন। সৌরজগতের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান আছে। এইটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে উনি বলেছেন যে এই যে সৌরজগতের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে, সেই ঘূর্ণায়মান থাকার ভেতরকার রহস্য কি? ভেতরকার রহস্য হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল সমান সমান কেন্দ্র বিমুখী বল হতে হয়। কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল বলতে আমরা কি বুঝি, এইটা একটু ব্যাখ্যা করা যাক। কেন্দ্রমুখী বল মানে কি? কেন্দ্রের দিকে যে বল অনুভব করা, সেইটা হচ্ছে কেন্দ্রমুখী বল। যদি এইটা একটা নিউক্লিয়াস হয় এবং এইটা একটা ইলেকট্রন হয়, তাহলে কেন্দ্রের দিকে ইলেকট্রনটা যে বল অনুভব করবে সেটাই হচ্ছে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল। অর্থাৎ এখানে মূলত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যেটা কিনা মহাকর্ষ বলের সাথে সম্পর্কিত। মহাকর্ষ বলের প্রভাবে নিউক্লিয়াস এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। পরস্পরকে যে আকর্ষণ করে, চিন্তা করে দেখো যে পরস্পরকে আকর্ষণ করতেছে ভালো কথা, নিউক্লিয়াস ইলেকট্রনের দিকে যাবে নাকি ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে আসবে, এটা একটা প্রশ্ন। উত্তরটা কি তাহলে? উত্তরটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আসবে। ইলেকট্রন নেগেটিভ চার্জ বাট নিউক্লিয়াস পজিটিভ চার্জ, হিসাব মতে দুইজন আকর্ষিত হওয়ার কথা, একে অপরের কাছে যাওয়ার কথা, কিন্তু কে কার কাছে যাবে? উত্তরটা হচ্ছে ইলেকট্রনই নিউক্লিয়াসের কাছে আসবে, নিউক্লিয়াস ইলেকট্রনের কাছে যাবে না। কারণ কি? কারণ একটাই, ইলেকট্রন নিউক্লিয়াসের তুলনায় ভরে খুবই হালকা, 1840 গুণ হালকা। তাই যদি হয়, এত হালকা জিনিসের প্রতি কি নিউক্লিয়াস নিজেই যাবে নাকি হালকা জিনিসটাই বাধ্য হয়ে নিউক্লিয়াসের কাছে আসবে? এখন কথা হচ্ছে, আমরা তো বুঝলাম নিউক্লিয়াসের দিকেই ইলেকট্রনটা চলে আসবে, কিন্তু তাই যদি হয় ইলেকট্রন তো নিউক্লিয়াসের মধ্যে এসে পতিত হবে। ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পতিত হলে পরমাণু মডেলেই থাকবে না, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছে আসতে দেওয়া যাবে না। তাহলে ইলেকট্রন সে এদিকে আসতে চায়, কিন্তু তাকে বাইরের দিকে আবার সেম পরিমাণ বলে বাইরের দিকে তাকে ঠেলতে হবে। এখন সেই বাইরের দিকে যে যাবে সেই বলটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র থেকে বাইরের দিকে বল। কেন্দ্র বিমুখী বল কথাটা মানে কি? কেন্দ্র বিমুখী বল কথাটা মানে হচ্ছে, চিন্তা করো, যখন এরকম একটা সার্কুলার স্পেসে, এরকম একটা সার্কুলার পাথে যখন একটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে, সার্কুলার হোক বা যে শেপে হোক না কেন, যখন একটা জিনিস ঘূর্ণায়মান থাকে তখন সে ক্রমাগত বাইরের দিকে যেতে চায়। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করি। মনে করো এই যে একটা পেন, এই পেনের মধ্যে একটা সুতা আমি বেঁধে দিলাম, এরকম একটা সুতা বেঁধে দিলাম এবং এই সুতার মাথায় একটা
ভারী বস্তু দেওয়া হয়েছে। এখন আমি এখানে একটা সুতার মধ্যে একটা গোলাকার বস্তু আছে, তাই একটা মনে করে আমি এটাকে ঘোরাতে থাকি। যদি এটাকে ঘোরাতে থাকি তাহলে কি হবে চিন্তা করো, ভূমির সমান্তরালে বস্তুটা এরকম করে ঘুরতে থাকবে। ভূমির সমান্তরালে এরকম করে যদি ঘুরতে থাকে তাহলে খুবই ভালো কথা, কিন্তু সে সবসময় চাবে বাইরের দিকে ছুটে যেতে। ছুটে গেলে কি হবে চিন্তা করে দেখো, বস্তুটা একটা দড়ির সাহায্যে পেনের মধ্যে আটকানো আছে এবং সেইভাবেই সে ঘুরতেছে। যদি এত জোরে ঘোরানো হয় যে সেইটা এই দড়ির যেটা টান আছে সেই টানকে অতিক্রম করে, তাহলে নিশ্চয়ই বস্তুটা ছিঁড়ে চলে যাবে। দড়িটা যদি খুব হালকা হয়, পাতলা একটা সুতা হয়, তাহলে একটা ভারী বস্তু ঘোরালে সে কি করবে, বেশি স্পিডে থাকলে সে বাইরে চলে যাবে। কারণ কি, তাকে যেই টান বলে বস্তুটাকে টানা হয়েছিল সেই টান বলের তুলনায় এই বস্তুটার যে গতিশক্তি আছে সেটা অনেক বেশি হয়ে গেছে, তার মানে সে বাইরের দিকে চলে যাবে। আবার যদি এমন হয় যে তার যেটা গতিশক্তি আছে তার তুলনায় টান বলটা অনেক বেশি, টান বস্তুটাকে পেনটা যেই বলে টানতেছে সেই তুলনায় এই বস্তুটার গতিশক্তি একটু কমে গিয়েছে, তাহলে কি হবে, সে আর ভূমির সমান্তরালে ঘুরবে না, বরঞ্চ একটু নিচু হয়ে ঘুরবে। একটু নিচু হয়ে ঘুরতে ঘুরতে যদি আমরা এইটার গতিশক্তি আরও কমাই দেই, একটা পর্যায়ে যদি কমাই দিতে দিতে থাকি, তাহলে সে একটা সময় আমার এই হাতের মধ্যে এসে বাড়ি খাবে বা এখানে এসে পতিত হবে। তাহলে চিন্তা করো, যদি আমরা একটা কনস্ট্যান্ট স্পিডে এই বস্তুটাকে ভূমির সমান্তরালে ঘোরাতেই চাই, তাহলে নিশ্চয়ই সুতার টান এবং তার গতিশক্তি সেম হতে হবে। সেই ধারণাটাই এখানে কাজে লাগাও। তার যেটা গতিশক্তি আছে সেই গতিশক্তিজনিত যেটা টান এবং তার যেটা আকর্ষণ বল আছে সেই জনিত যেটা টান, এই দুটো সমান যদি হয় তবে সে কন্টিনিউয়াসলি এই পথে সে ঘুরতে পারবে। তাহলে যেহেতু ইলেকট্রন সর্বদা ওর চারদিকে ঘুরবে, তার মানে এই দুইটা বল সমান হইতে হবে, সেটাই তিনি 4 নম্বর পয়েন্টে উল্লেখ করেন। এবং 5 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্টে তিনি বলেন যে আকার সম্বন্ধিত যে ধারণাটা, যে নিউক্লিয়াসের আকার হবে পরমাণুর সামগ্রিক আকারের তুলনায় অনেক অনেক ছোট। যেমন একটা হাইড্রোজেন পরমাণু, 1 ইলেকট্রন বিশিষ্ট একটা হাইড্রোজেন পরমাণুর আয়তন হচ্ছে 1.0 ইন্টু 10⁻⁻1 ন্যানোমিটার। এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এবং হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 1.0 ইন্টু 10⁻⁻6, অ্যারাউন্ড এরকম। তার মানে বোঝা যাচ্ছে যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হবে। এই পরমাণু মডেলের এই থিওরিটা উপস্থাপন করার সাথে সাথেই পুরো বিজ্ঞান মহলে একটা ব্যাপক তোলপাড় উঠে যায় যে পরমাণুর ভিতরে কি আছে না আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয়েছে, এবং এটা সায়েন্সের একটা গ্রেট ইনিশিয়েটিভ হিসেবে ধরা হয়। এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেল উপস্থাপনের জন্য বিজ্ঞানী মহলে অনেক বেশি প্রশংসিত হতে থাকেন, অনেক চারদিক থেকে প্রশংসিত হতে থাকেন। কিন্তু বিজ্ঞান সবসময় চলে ভুল ধরার উপর। যখনই কোনো একটা বিজ্ঞানী কোনো একটা কিছু উপস্থাপন করে, অন্যান্য বিজ্ঞানী যারা ওই রিলেটেড রিসার্চ করতেছিলেন তারা মনে করে যে আমরা তো এই তথ্যটা আগে উপস্থাপন করতে পারলাম না, এটা তো উপস্থাপন হয়েই গেছে, আমরা যেটা করতে পারি এইটার ভুল ধরে তার কৃতিত্বটাকে কিছু কমাই দেই, এবং আমাদেরও কিছু একটা আছে যে আমরা এটাকে জাহির করি, এবং সেটার উপরেই কিন্তু সায়েন্স চলতেছে। যখনই কোনো কিছু একটা আবিষ্কার হয় বিজ্ঞানীরা খুবই প্রশংসা করেন, কিছু পিছন থেকে তারা এইটার উপর আরও ব্যাপক রিসার্চ করার পর সেটাকে আরও কীভাবে উৎকর্ষিত করা যায় বা কী কী সীমাবদ্ধতা বের করা যায়, থিওরিটার মধ্যে আরও কিছু সংযোজন করা যেত কিনা, কিছু বাদ দেওয়া যেত কিনা, এগুলো নিয়ে অনেক রিসার্চ তারা করে থাকেন। এবং তাই হয়েছিল রাদারফোর্ডের ভাগ্যেও। তিনি তার এই মডেল উপস্থাপন করার যে প্রশংসিত হচ্ছিলেন সেটা বেশি দিন টিকল না। তাকে নিয়ে যখন আরও গবেষণা হতে যাচ্ছিল, মাত্র 2 বছরের মধ্যেই তার এই থিওরির ব্যাপক সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। সেই সীমাবদ্ধতাগুলোর মধ্যে গ্রেট সীমাবদ্ধতা ছিল 1 নাম্বার হচ্ছে তুলনা দেওয়াটা ঠিক হয় নাই। কোন তুলনা দিয়েছিলেন মনে করো তো? তিনি দিয়েছিলেন সৌরজগতের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে সর্বদা ঘূর্ণায়মান আছে। তো সমস্যাটা কি? এরকমই তো হওয়ার কথা। কিন্তু সৌরজগতের চারদিকে যে গ্রহগুলো আছে এরা বস্তুত আধান নিরপেক্ষ, তাদের কোনো চার্জ নাই, তারা চার্জ নিরপেক্ষ। কিন্তু নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন, যাকে গ্রহের সাথে তুলনা করা হয়েছিল, সেই ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত। বিজ্ঞানী জে থমসন দেখান যে ইলেকট্রন আসলে ঋণাত্মক চার্জে চার্জিত একটা কণা। তাহলে গ্রহ যদি চার্জ নিরপেক্ষ হয়, ইলেকট্রন যদি চার্জ
ইলেকট্রন যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয় সেক্ষেত্রে নিশ্চয়ই এই তুলনাটা দেওয়াটা ঠিক হয় নাই। যদিও এটা খুব বড় কোনো সীমাবদ্ধতা ছিল না, তিনি এর তুলনা করতেই পারেন, তিনি বোঝাচ্ছিলেন যে আসলে ঘুরতেছে এরকম করে, কিন্তু এটাকেই মানুষের পছন্দ হয় নাই, এটাকে বলেছিলেন এটাও একটা সীমাবদ্ধতা, এই তুলনাটা তাকে তুলে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট, সব থেকে গ্রেট যেটা তার সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে ম্যাক্সওয়েল থিওরি। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের থিওরি কি ছিল? এই বিজ্ঞানী ম্যাক্সওয়েলের থিওরি ছিল যে কোনো একটা চার্জিত বস্তু মানে কি, যেই বস্তুটার মধ্যে চার্জ আছে, সেটা ধনাত্মক চার্জ হোক বা ঋণাত্মক চার্জ হোক, সেই চার্জিত বস্তুটা যদি সুষম বেগে চলমান থাকে তাহলে সে কোনো শক্তি বিকিরণ করবে না। শক্তি মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে বা তড়িৎ চুম্বকীয় শক্তির কথা বলা হচ্ছে। কোনো একটা চার্জিত বস্তু যদি সুষম বেগে চলে তাহলে সেটা কোনো শক্তি বিকিরণ করবে না, সে সুষম বেগে চলতেই পারে। বাট যদি একটা বস্তু ত্বরিত বস্তু হয়, ত্বরিত মানে হচ্ছে বিদ্যুতের তড়িৎ না, কিন্তু ত্বরিত মানে হচ্ছে তড়িৎ, এই হচ্ছে ত্বরিত। ত্বরিত মানে ত্বরণে আছে এরকম বস্তু। যদি কোনো একটা বস্তু ত্বরণে থাকে অর্থাৎ তার বেগের মানের পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটা প্রতিনিয়ত শক্তি বিকিরণ করে। তো এখানে ইলেকট্রনের ক্ষেত্রে এই কথাটা কেন প্রযোজ্য হবে? ইলেকট্রন একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, এখন সেইটা কি সুষম বেগে চলে? না, সেইটা ঘূর্ণায়মান থাকে। ঘূর্ণায়মান মানে হচ্ছে তার প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হয় মানে হচ্ছে তার মানেরও পরিবর্তন হয়। মানের পরিবর্তন হয় মানে সেই বস্তুটা বা সেই ইলেকট্রনটা ত্বরিত হয় বা ত্বরণে থাকে। ত্বরণে থাকলে ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী যেহেতু সে চার্জিত বস্তু ছিল সেক্ষেত্রে সে শক্তি হারাতে থাকবে। শক্তি যদি হারাতে থাকে তাহলে তার কেমন অবস্থা হবে? শক্তি হারাতে থাকলে সে নিশ্চয়ই এরকমভাবে শক্তি হারাতে 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 কেন্দ্রের মধ্যে পতিত হবে। যদিও বাস্তবে চিত্রটা এরকম নয়। বাস্তবে চিত্রটা আসলে কীরকম? যখন একটা বস্তু, মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যেহেতু ঘূর্ণায়মান সে শক্তি বিকিরণ করবে। শক্তি যেহেতু বিকিরণ করবে, শক্তি বিকিরণ করার জন্য প্রয়োজনীয় শক্তি সে পাবে কোথায়? সে যে শক্তি হারাবে সে শক্তিটা কোত্থেকে হারাবে? সে শক্তি পাইছিল কোত্থেকে? সে শক্তি পাইছিল মূলত গতিশক্তির কারণে। সে যেহেতু ঘূর্ণায়মান আছে, একটা গতিতে, সে গতিশক্তিতে আছে, একটা গতিতে আছে, তার মানে তার একটা গতিশক্তি আছে। সেই গতিশক্তি থেকে ধার করে সে শক্তি হারাবে, এবং সেই শক্তি যদি হারায় তাহলে সে দুর্বল হয়ে যাবে। তার মানে তার আবর্তনের রেজিয়ন অত বেশি থাকবে না। তার মানে প্রথমে যদি সে এই অবস্থায় থাকে, যেহেতু সে শক্তি হারাচ্ছে, তারপরেই সে এরকম অবস্থায় চলে যাবে, অর্থাৎ তার আবর্তনের শেপটা কমে যাবে। তারপরে সে এরকম অবস্থায় যাবে, যেহেতু ক্রমাগত শক্তি হারাচ্ছে, ক্রমাগত শক্তি হারাতে 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 একটা পর্যায়ে সে নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। তার মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে জমাট বাঁধবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে পরমাণু বলে কোনো বস্তু থাকবে না, পৃথিবীই থাকবে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এই যে ঋণাত্মক চার্জে চার্জিত ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, শক্তি হারাবে যেহেতু, সেক্ষেত্রে এরকমটা হওয়ার কথা, কিন্তু আসলে তো এরকম হয় না। তার মানে রাদারফোর্ডের উচিত ছিল ম্যাক্সওয়েলের থিওরিটা পড়াশোনা করে তারপরে তার মডেলটা উপস্থাপন করা, যে আসলে সে শক্তি হারায় না, এমন কোনো একটা ব্যবস্থা থাকে যে যার কারণে সে শক্তি না হারিয়ে ক্রমাগত একটা বৃত্তাকার পথে ঘুরতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আকার আকৃতি সম্পর্কিত সীমাবদ্ধতা। আকার আকৃতি বলতে কীরকম? আকার আকৃতি বলতে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে কীরকমভাবে ঘুরবে, সেটার কতগুলো কক্ষপথ থাকবে, সেটার ব্যাসার্ধ কীরকম হবে, ব্যাসার্ধটা ছোট হবে নাকি বড় হবে, সেই ব্যাসার্ধটা তার প্রোটনের বা নিউক্লিয়াসের প্রকৃতির উপর বা টাইপের উপর ডিপেন্ড করবে কিনা, এই ধরনের কোনো তথ্যই বা এই ধরনের কোনো তথ্যই তিনি দিয়ে যাননি, যার কারণে এটা হচ্ছে তার একটা গ্রেট সীমাবদ্ধতা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন বর্ণালী সম্বন্ধিত ধারণা। হাইড্রোজেন বর্ণালী সম্বন্ধে আসলে রাদারফোর্ডের কোনো ধারণাই ছিল না, ওই মুহূর্ত পর্যন্ত কোনো ধারণা ছিল না, কারণ তিনি ধারণাই করেন নাই যে এখানে হাইড্রোজেন বর্ণালী বলে কিছু একটা পাওয়া যাবে। প্রশ্ন হতে পারে হাইড্রোজেন বর্ণালী কী জিনিস? হাইড্রোজেন মূলত একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য হাইড্রোজেন নেওয়া হয়েছে। বর্ণালী কথাটা মানে হচ্ছে পারমাণবিক বর্ণালী, অর্থাৎ অনেকগুলো কালারের বা অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের বা অনেকগুলো ফ্রিকোয়েন্সির তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় শক্তির সমাহার, এটাই হচ্ছে বর্ণালী। তার মানে বর্ণালী
মানে হচ্ছে যে এখানে শক্তি বিকিরণ বা শক্তি শোষণ এরকম শক্তি আদান প্রদানের একটা ব্যাপার থাকবে, যে শক্তি বিকিরণ বা শোষণের কারণে দৃশ্যমান আলোর পরিসরে অথবা অন্য কোনো আলোর পরিসরে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফ্রিকোয়েন্সির পরিসরে কোনো একটা কিছু পাওয়া যাবে, যেটা রাদারফোর্ড দেখাননি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ছাড়া অন্য কোনো বেশি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বেশি ইলেকট্রন যদি থাকে তাহলে তারা কিভাবে ঘুরবে, 2টা 3টে 5টা 7টা 10টা ইলেকট্রন থাকলে তারা পরস্পর কিভাবে ঘুরবে, তাদের মধ্যে কোনো ক্ল্যাশ লাগবে কিনা, তারা কোনো একটা নিয়মে ফলো করে ঘুরবে কিনা, এই ধরনের কোনো তথ্য রাদারফোর্ড দিয়ে যাননি। মেজর 5টা সীমাবদ্ধতা সম্বন্ধে আলোচনা করা হলো। এগুলোই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধিত। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট পরীক্ষা ছিল, তার পর্যবেক্ষণ ছিল, তার সিদ্ধান্ত ছিল, তার মডেল ছিল, তার সীমাবদ্ধতা ছিল। আশা করি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধিত এত বেশি ইনফরমেটিভ লেকচার তোমাদের খুব বেশি কাজে লাগবে।